আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিদেশি পরামর্শকের মত উপেক্ষা করে সংসদে সরবরাহ করা হয় নিম্নমানের হেডফোন। এমপিদের অসন্তোষ, অনভিজ্ঞ ঠিকাদারের কারণে শব্দ বিভ্রাট। নানামুখী চাপে বাড়ছে মুদ্রাস্ফীতি, নিয়ন্ত্রণমূলক নীতিতেও লাগামহীন দামের পারদ, ব্যয় সামাল দিতে হিমশিম সাধারণ মানুষ। তিস্তা প্রকল্প বাস্তবায়নে যে কোনো কিছু করতে প্রস্তুত জামায়াত, নতুন করে আধিপত্যবাদ মানবে না জনগণ, বললেন ডাক্তার শফিকুর রহমান। তেহরান সহ কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্রের সিরিজ হামলা, ইরানের নিরাপত্তা উপদেষ্টা লারিজানিকে হত্যার দাবি, বাগদাদে মার্কিন দূতাবাসের ড্রোন হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দামি হেডফোন, সাউন্ড কোয়ালিটিও ভালো, তবে তা গান শোনার জন্য। এটি দেয়া হয়েছে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে, অথচ প্রকল্প পরামর্শকের মত ছিল ওজনে হালকা, কনফারেন্সের জন্য উপযোগী হেডফোন সংযোজনের, যেমনটি সংসদে আগেও ব্যবহৃত হয়েছে। দুদিনের অধিবেশনেই এমপিরা ভুগছেন অস্বস্তিতে, দাবি পরিবর্তনের, সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও নেওয়া হয়েছে। এতে গচ্চা যাবে রাষ্ট্রের $1.5 কোটি টাকা, অথচ 6 মাস আগে প্রায় $4 কোটি টাকা খরচ করে মেরামত করা হয় সংসদের শব্দ ব্যবস্থা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রের গোলযোগ, বিলম্ব হয় অধিবেশন শুরুতে, আপত্তি ওঠে হেডফোন নিয়েও। জাতীয় সংসদের কারিগরি বিষয় দেখভাল করে গণপূর্ত বিভাগ। 2022 সালে একটি প্রকল্পের অধীনে জাতীয় সংসদ ভবনের শব্দ ব্যবস্থা তৈরি করা হয়। 2024 সালের 5 আগস্ট এর কিছু অংশ লুটপাট হয়, যেগুলো আরেকটি প্রকল্পের মাধ্যমে পুনঃস্থাপন করা হয়। এই কাজে প্রাথমিকভাবে 23 কোটি টাকার প্রস্তাব করে গণপূর্ত বিভাগ। বিশেষজ্ঞ হিসেবে লার্স ভিডেকামকে পরামর্শক নিয়োগ দেওয়া হয়। পুরো সিস্টেম পরিবর্তন না করে শুধুমাত্র লুট হওয়া যন্ত্রাংশ পুনঃস্থাপন করে শব্দ ব্যবস্থা চালু করা সম্ভব বলে মত দেন তিনি। 3,81,00,000 টাকা প্রস্তাব করে কাজটি পায় আমানত এন্টারপ্রাইজ। ঠিকাদার সৌর ব্র্যান্ডের প্রতিটি 12,500 টাকায় 428টি হেডফোন সরবরাহ করে 53.5 লাখ টাকায়। কথা হয় পরামর্শক লার্স ভিডেকামের সঙ্গে। তিনি জানান, সৌর ব্র্যান্ডের হেডফোন কেনার পরামর্শ দেননি, তিনি বরং কিছু নমুনা উল্লেখ করে হালকা হেডফোনের পরামর্শ দেন। দরপত্রে অংশ নেয় আরও কয়েকটি প্রতিষ্ঠান, যাদের সাউন্ড সিস্টেমে কাজ করার পূর্ব অভিজ্ঞতা ছিল। এদের বাদ দিয়ে কেন আমানত এন্টারপ্রাইজকে কাজ দেয়া হয় তা নিয়ে আছে প্রশ্ন। সাউন্ড সিস্টেম মেরামত করার পর 5-6 মাস ধরে শব্দ পরীক্ষা করা হয়েছে, তখন কোনো সমস্যা হয়নি বলে দাবি গণপূর্তের প্রকৌশলীদের। 4 দশক ধরে সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করেন প্রকৌশলী জাহিদুর রহিম জোয়ারদার। তার প্রতিষ্ঠান 2022 সালে সংসদ ভবনের সাউন্ড সিস্টেমের পুরো কাজ করেছিল। তিনি জানান, এ ধরনের কাজে দরকার অভিজ্ঞতা। হেডফোনগুলো পরিবর্তন করার বিষয়ে এরই মধ্যে বৈঠক হয়েছে সংসদ সচিবালয়ে। তবে সচিব কানিজ মওলা জানান, এটি কবে নাগাদ হবে তা এখনো নিশ্চিত না। দেশি বিদেশি নানা চাপে বাড়ছে মূল্যস্ফীতি, পণ্য ও সেবা ব্যয় সামাল দিতে সাধারণ মানুষের হিমশিম অবস্থা। নিয়ন্ত্রণমূলক মুদ্রানীতিতেও লাগামহীন দামের পারদ, বাজার ব্যবস্থা ঢেলে সাজাতে শুরু করা যায়নি সংস্কারও। ক্যাব সভাপতি বলছেন, তদারকির বিকল্প নেই। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে, খুঁজে বের করতে হবে সমস্যা। বেশ কয়েকদিন ধরেই অস্থির ভোজ্য তেলের বাজার। সরবরাহ কমিয়ে দেবার কথা বলে বাজার থেকে তেল উধাও। মধ্যপ্রাচ্য যুদ্ধ দামামায় আতঙ্কে ক্রেতারাও কিনছেন প্রয়োজনের বেশি। শুধু ভোজ্য তেলই নয়, প্রয়োজনীয় নানা খাদ্যপণ্যের চাহিদা, সরবরাহ অথবা দামের ক্ষেত্রে ক্রেতার অভিযোগের শেষ নেই। আয়ের সঙ্গে বেড়েই চলেছে ব্যয়ের ব্যবধান। সবশেষ তথ্য অনুযায়ী গেল ফেব্রুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতির হার 9.13%। একই সঙ্গে 9% বেশি খাদ্য এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার, অর্থাৎ পণ্য কেনার সময় ক্রেতাকে বাড়তি গুনতে হচ্ছে 9 টাকার বেশি। নতুন সরকারের সামনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই এখন অন্যতম বড় চ্যালেঞ্জ। বেশ কয়েকবার সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ চেষ্টা করে বাংলাদেশ ব্যাংক। বাজার ব্যবস্থাতেও আনা যায়নি শৃঙ্খলা, ফলে সাধারণ মানুষের স্বস্তি ফেরেনি। মধ্যপ্রাচ্য যুদ্ধ অবস্থা আরও বাড়িয়েছে মূল্যস্ফীতির শঙ্কা। বাজারে স্বস্তি ফেরাতে স্বল্পকালীন সমাধান হিসেবে তদারকির উপর জোর দিচ্ছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সভাপতি। পণ্য মজুদ পর্যাপ্ত আছে বলে বারবার আশ্বস্ত করছেন বাণিজ্যমন্ত্রী। বাজার তদারকি বৃদ্ধির জন্যও মন্ত্রণালয় থেকে দেয়া হচ্ছে নির্দেশ, কিন্তু সুফল পাওয়া নিয়ে
আছে প্রশ্ন। বিরোধী দল যে জনগণের কল্যাণে কাজ করতে পারে সেই উদাহরণ তৈরি করবে জামায়াত, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেছেন, দেশের ঘাড়ে আবারও আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণ তা মানবে না। একটি দেশ বাংলাদেশের জন্য কোনো অবদান না রাখলেও দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলেছিল বলেও মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। সোমবার মিরপুর 10 নম্বরে চীনা দূতাবাসের সহায়তায় ঢাকা 15 আসনের নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে জামাত। এই আয়োজনে উপস্থিত ছিলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের ঘাড়ে আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না। তিস্তা প্রকল্প বাস্তবায়নে জামাত যে কোনো সহায়তায় প্রস্তুত বলেও জানান তিনি। একটা কথা খুবই পরিষ্কার, আমাদের ঘাড়ের উপর আমরা কারো আধিপত্য মেনে নেব না। অতীতে নেওয়া হয়েছে, এই বোঝা আমরা ফেলে দিয়েছি, এই বোঝা জাতি আর নিজের ঘাড়ে উঠাবে না। আমাদের যুব সমাজ একদম এটা সহ্য করবে না। ডাক্তার শফিকুর রহমান এ সময় চীনের প্রশংসা করে বলেন, কোন দেশ কিছু না দিয়েও যখন তখন এদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের চেষ্টা করে। চীন এমন একটি দেশ যা আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করেনি। অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই, বাংলাদেশটাকে সব কিছু নিয়েই তারা যখন তখন হস্তক্ষেপ করেন, কিন্তু চীন তা করে না। আগামীতেও চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বিরোধী দলীয় নেতা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিসাইল হামলা প্রতিরোধের সক্ষমতা প্রায় খাদের কিনারায় পৌঁছে গিয়েছে। ভিডিও বার্তা এমন দাবি করেছেন ইরানের IRGC বাহিনীর এক কর্মকর্তা। অপরদিকে ইরানের প্রতিরোধ এবং পাল্টা হামলাকে অপ্রত্যাশিত আখ্যা দিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। IRGCর সামরিক সক্ষমতা ইসরায়েল এবং মার্কিন বাহিনীর জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন তিনি। মধ্যপ্রাচ্য জুড়ে উভয় পক্ষের হামলা পাল্টা হামলা এখনো অব্যাহত। মধ্যপ্রাচ্যে মোতায়েন বিমানবাহী রণতরী থেকে ইরানের উদ্দেশ্যে ছুটছে মার্কিন যুদ্ধবিমান। শত্রুপক্ষের ওপর নিখুঁত হামলা চালাতে পাঠানো হচ্ছে বিভিন্ন নজরদারি আর বোমারু বিমান। ইরানের সাথে যুদ্ধের 18তম দিনে দেশটির রাজধানী তেহরান সহ খারাজ, শাহরিয়ার ও সিরাজ নামের এলাকায় সিরিজ হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। হামলায় টার্গেট করা হয়েছে IRGCর গোয়েন্দা সদর দপ্তর সহ বিভিন্ন সামরিক স্থাপনা। হতাহতের শিকার শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক বাসিন্দা। এদিকে ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস ও গ্রিন জোনে ড্রোন হামলা চালিয়েছে ইরান। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সিরাম ব্যবহার করে বেশ কিছু ড্রোন ধ্বংস করেছে মার্কিন সেনারা। তবুও এয়ার ডিফেন্স ভেদ করে দূতাবাস প্রাঙ্গণে আছড়ে পড়ে একটি ড্রোন। আগুন ধরে যায় গ্রিন জোনের একটি হোটেলে। যথেষ্ট সামরিক শক্তি প্রয়োগের পরেও ইরানকে এমন প্রতি উত্তর দিতে দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট